সেটাও ওই আল জাজিরাকে দেওয়া ডক্টর ইউনূসের সাক্ষাৎকার থেকেই। সেখানে ডক্টর ইউনূসকে প্রশ্ন করা হয়েছিল যে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণের অনুমতি দেওয়া হবে কিনা। এ প্রসঙ্গে ডক্টর ইউনূস যে জবাবটা দিয়েছেন, এই জবাবটা আপনাকে আমি বলি। জবাবটা আমার কাছে একটু অস্পষ্ট মনে হয়েছে, আমি জানি না আপনি কিভাবে এটা মূল্যায়ন করবেন। উনি বলেছেন যে এই প্রশ্নের জবাবের একটি অংশ আওয়ামী লীগকেই নির্ধারণ করতে হবে। দলটিকে আগে নিজেই সিদ্ধান্ত নিতে হবে যে তারা নির্বাচনে যোগ দেবে কি না। তারা এখনো কিছু ঘোষণা করেনি। তাছাড়া নির্বাচনের সময় নির্বাচন কমিশন কি প্রতিক্রিয়া দেয় সেটা সহ অন্যান্য বিষয় রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। এখন এখানে প্রশ্ন হলো কয়েকটা, যে আওয়ামী লীগ নিজেরা কিভাবে নির্ধারণ করবেন, একটা বিষয়। দ্বিতীয় বিষয়টা হলো তারা এখনো কিছু ঘোষণা করেন, ঘোষণা করার পদ্ধতিটা কি হতে পারে। আর তৃতীয়ত, নির্বাচন কমিশন কি প্রতিক্রিয়া দেয় সেটার সঙ্গে আবার অন্যান্য বিষয় রয়েছে। এই অন্যান্য বিষয় বলতে উনি কি মিন করেছেন বলে আপনার মনে হয়? আচ্ছা, আমি চেষ্টা করব যে অন্যান্য বিষয় কি মিন করছে সেটা আমি বলা আমার একটু ডিফিকাল্ট, কারণ সেটা তো বলেন নাই। অন্যান্য বিষয় বলে ছেড়ে দিয়েছেন, কাজেই অনুমান করাটা ডিফিকাল্ট। কিন্তু আপনি অন্যদিকে যদি আসি, এ পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে বলা হয় নাই যে তাকে নির্বাচন করতে দেয়া হবে না, মানে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হবে না এমন কথা রাষ্ট্রীয়ভাবে বলা হয় নাই। দুই, নির্বাচন কমিশনও এমন কথা বলেনি। এখন তাকে সিদ্ধান্ত নিতে হবে, এই যে কথাটা আসছে, অর্থাৎ আওয়ামী লীগকে সিদ্ধান্ত নিতে হবে। সেটা যদি আমি আপনাকে, আচ্ছা ধরেন আপনি একটা কোম্পানির মালিক, আপনি কিছু কর্মচারী নিয়োগ দিচ্ছেন। সেই কর্মচারীর ভিতরে কেউ জিএম আছে, কেউ এমডি আছে, আপনি চেয়ারম্যান কোম্পানির। তো এখন মনে করেন আপনার কোম্পানির থেকে একজনে বাজারে কিছু মাল বিক্রি টিক্রি করে শেষ পর্যন্ত দেখা গেল যে 2 কোটি টাকা বাজার থেকে কালেকশন করে চলে গিয়েছে, মানে নিয়ে চলে গেছে, এবং আপনি তাকে খুঁজে পাচ্ছেন না। ধরুন এই একটা সেক্টর। আর একটা সেক্টর হলো যে আপনি একটা বড় কোম্পানিতে অন্য কোম্পানি থেকে লোক নিয়োগ দিলেন সিকিউরিটির দায়িত্বে, যে আমার কোম্পানিটা দেখাশোনা তুমি করবা। সেখানে কোটি কোটি টাকার মালামাল আছে। তো ওই সিকিউরিটি যাদেরকে দেওয়া হয়েছে, অন্য একটা কোম্পানি থেকে আনছেন, তারা তাদের যে লোকগুলো, যে সিকিউরিটি, তারা এক সময় চিন্তা করলো, প্ল্যান করলো তাদের ভিতরে এই যে কোটি কোটি টাকার সম্পত্তি, এগুলো তারা চুরি করে ফেলবে। এখন বাদ সাধলো কোম্পানির আরো কিছু লোক, আপনার কর্মচারী আরো যারা আছে, তাদের 5-7 জনকে হত্যা করে মালামাল গুলা লুট করে নিয়ে গেল। এখন বলেন, সেই লোকটা যে শুধু টাকা চুরি করে গেছে, সে কি নিজের থেকে এসে আপনার কাছে আবার বলতে পারবে যে স্যার কিছু টাকা চুরি করেছেন, টাকাগুলো নেন, আমাকে চাকরিতে পুনরায় নিয়োগ দেন? পারবে বলতে? পারবে না। আচ্ছা, যে কোম্পানি আপনাকে লোক দিছিল, তার সেই কোম্পানি এসে যদি আপনাকে বলে যে আমার সিকিউরিটি গার্ড দিছিলাম 4 জন, তারা কিছু মালামাল নিয়েছেন, 5-7 জন লোকও হত্যা করছে, আচ্ছা তারা চলে পালিয়ে গেছে, আপনি তাদেরকে পুনর্বহাল করেন। আর যদি নাই করেন একান্তই, আমি তো, আমার একটা গুডউইল আছে, আমি আপনার চোরাই মালামাল ফেরত দিব, আর যারা মারা গেছে তাদের জন্য কিন্তু কম্পেনসেট করব, এবং এদেরকে বিচারের মুখোমুখি করব যারা অপরাধটা করছে। কিন্তু আমার কোম্পানির অন্য লোক আপনাকে দেই, তাদেরকে নিয়োগ দেন, তাহলে আমার কোম্পানির গুডউইলটা থাকে। তাইলে একটা চিন্তা করা যেতে পারে। তো বিষয়টা হচ্ছে এরকম, যে বাংলাদেশটাকে যেটা কোম্পানি ধরেন, তাকে কিন্তু আমরা জনগণ মালিক, এবং চাকরি দিয়েছিলাম আওয়ামী লীগ সরকারকে। এবং আওয়ামী লীগ সরকার যাওয়ার সময় হাজার হাজার লোক হত্যা করলো, ব্যাংক লুটপাট করে নিয়ে গেল, টাকা টোকা নিয়ে পালায় গেল। এখন আপনি বলেন যে সে নিজে এসে কি অ্যাপ্রোচ করতে পারবে? সে কি ওই 2,000 লোক যে জীবন হত্যা করলো, গুম খুন রাহাজানি আয়না ঘর এগুলা করলো, টাকা আত্মসাৎ করলো, ব্যাংক এগুলা সব ফেরত দিল, ফেরত দেওয়ার পরও কি আপনি মনে করেন সে অ্যাপ্রোচ করতে পারবে যে না আমি আর করব না? এটা পারে অ্যাপ্রোচ করতে আওয়ামী লীগ। কিভাবে? এই ইউনূস সরকারের সাথে বলবে যে যারা অপরাধী তাদের বিচার করা হোক, এবং আওয়ামী লীগ সরকারকে বলা হোক, পতিত সরকারকে টাকাগুলা ফেরত আনুক, এবং যাদের জীবন গেছে, আহত হয়েছে, হাত পা চোখ কান নাক গলা গেছে, তাদেরকে কিভাবে কম্পেনসেট করবে। আমার দেশের পাহারাদার সার্বভৌমত্ব রক্ষাকারী 57 জন অফিসারকে যারা হত্যা করেছে, আমার দেশের পাহারাদারকে, সুতরাং কিভাবে কম্পেনসেট করবে? এইগুলো যদি কম্পেনসেট করতে পারে আর তারা শাস্তি মেনে নেয়, তাহলে আওয়ামী লীগের অপর অংশ বলতে পারে যে হ্যাঁ, আমরা নির্বাচনে অংশ নেব, আমরা কিন্তু অংশগ্রহণ করতে চাই। এখানে একটা কথা, সব ঠিক আছে, আপনি চমৎকার উদাহরণ দিয়ে আমাদেরকে বোঝালেন, কিন্তু আমার এখানে একটা কথা, সেই জিনিসটা হলো
যারা অপরাধ করেছে তাদের শাস্তির কথা বললেন, কিন্তু যারা অপরাধ করেনি তারাও তো আওয়ামী লীগ করে। তারা যদি মনে করে যে আমরা তো অপরাধ করিনি, তাহলে আমাদের দোষটা কি? অপরাধটা করেছে আওয়ামী লীগের ব্যানারে থাকা সরকার। পুরো আওয়ামী লীগের জন্য আওয়ামী লীগকে তো এদের আপনি নির্বাচন থেকে বঞ্চিত রাখতে পারেন না। যদি এমন প্রশ্ন কেউ করে, তাহলে সেটা কি নৈতিকতার বিচারে টিকবে না? রাইট, আপনি এখন আসেন। আপনি, আমি তো লয়ার মানুষ, আর আপনি লয়ার না হইলেও অনেক কিছু বোঝেন। সেটা হইলো এই যে অনেক সময় মামলার এই এই ধারায় অপরাধ করছে তার সাথে 109 এবং 34 যোগ করে। তার মানে কি, এই অপরাধ যাদের নাম আছে তার সাথে আরো যারা করছে এটা 34 ধারা বা 109 দিয়ে বুঝায়। তো প্রশ্ন হচ্ছে, আওয়ামী লীগের যারা অপরাধী তারা তো দীর্ঘ 16 বছর দেশে বসে অপরাধ করছে, দেশের বাইরে বসে করেনি। তখন আপনি আওয়ামী লীগের কোন লোকরে চেনেন, খুব ঘনিষ্ঠ বন্ধু আপনার, এমন কাকে পাইছেন যে টকশোতে এসে বলছে যে আওয়ামী লীগ এই এই অপরাধ গুলা করতেছে, আওয়ামী লীগ আয়নাঘর বানাইছে, এই অপরাধটা সে করতেছে, যে সিনা হত্যা, মেজর সিনাকে হত্যা করছে ক্রস ফায়ারে, এটা অন্যায় হয়েছে, এরকম একটা লোক কি আপনি পাইছেন? তার মানে কি, সবাই সমর্থন করছে আওয়ামী লীগের তখনকার 16 বছরের যে অ্যাক্টিভিটিস আওয়ামী লীগ যারা করত সবাই সমর্থন করছে। কিন্তু এর মানে এই না আমি সবাইকে দোষী বলছি। কিন্তু প্রশ্ন হচ্ছে, এটা তো একটা বিচারের ব্যাপার, ট্রায়ালের ব্যাপার। ওই বিচারের মধ্যেই চলে আসবে কারা কারা অপরাধী, কারা কারা অপরাধীর সাথে সহযোগিতা করছে। এর বাইরে যারা থাকবে, ন্যাচারালি তাদের ব্যাপারে কোনো কমপ্লেন থাকবে না। কিন্তু আপনি, আমি ব্যক্তিগতভাবে, আপনিও টকশো করছেন, আমিও টকশো করছি, এবং আপনার সাথে উল্টা দিকে আওয়ামী লীগের লোক ছিল। আপনি জিন্দিগিতে শুনছেন কেউ এসে বলছে যে আমাদের সরকার এই যে আয়না ঘরে ইয়েরে আটকে রাখছে, কি বলে, যে ব্রিগেডিয়ার আজমি এটা অপরাধ, সিনা, মেজর সিনাকে হত্যা করছে, এটা খুব অন্যায় হয়েছে, ক্রস ফায়ার দিতে বলছে? বলেনি। সুতরাং টোটাল আওয়ামী লীগ ওয়াজ সাপোর্টেড বাই দ্য আওয়ামী পিপল। সুতরাং আপনি ইন জেনারেল বলতে পারবেন না কারা নির্দোষ কারা দোষী নয়। ইটস এ কোশ্চেন অফ জাজমেন্ট। তো ওই হিসাব করতে গেলে আপনাকে জাজমেন্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে। যারা অপরাধী হবে, কনভিক্টেড হবে, তারা বাদে বাকিরা নির্দোষ। ভেরি সিম্পল। না, এর মধ্যে আমি আরেকটু তর্ক করি মানে, না যেহেতু না, ঠিক প্রকৃত আছে, সত্যটা বের করার জন্য আমি মনে করি তর্ক করার প্রয়োজন আছে। কিন্তু অবশ্যই। আপনি যদি এটাকে কুতর্ক বলেন, তাও কুতর্কই ধরে নেন, তাও করি। রাইট। যেমন ধরেন, অনেক আওয়ামী লীগ, আপনি দেখবেন আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগারদের হাতে কিন্তু আওয়ামী লীগাররা নির্যাতিত হয়েছে অনেক জায়গায়। আমি অনেক লোককে হয়তো টকশোতে আমাকে বলেনি, কিন্তু ব্যক্তিগতভাবে অনেক আওয়ামী লীগের লোকজন, সিনিয়র আওয়ামী লীগের লোকজন আমাদের কিন্তু বলেছেন যে হাসিনা যেভাবে দেশ চালাচ্ছে তারা তাতে হ্যাপি না। তারা দুর্নীতির ব্যাপারে প্রশ্ন করেছেন, কিন্তু তারা প্রকাশ্যে আসতে পারেননি। তাদেরকে আমি রিকোয়েস্ট করেছি আপনার সামনে এসে বলেন। ভাই সামনে এসে আমি কি বলবো, আমি কার বিরুদ্ধে বলবো? তোর লোকে তো আমাকে থুতু দিবে, এবং আমার তো সেই ভয়েসটা নাই, কারণ আমি তো সেই ক্ষমতায় নাই। এখন এরকম লোকে কিন্তু আছে যারা নাকি তাদের এগুলো পছন্দ করতো না। তো সেরকম ভাবে আপনি যদি টোটালটা যদি আপনি বিচারের উপরে ছেড়ে দেন, তাহলে বিচার করতে করতে তো অনেক দিন লাগবে। ততদিন কি তাহলে আওয়ামী লীগ কোনো নির্বাচন অংশ নিতে পারবে না? এটা কিন্তু একটা দীর্ঘমেয়াদী ব্যাপার। সেক্ষেত্রে অনেক আওয়ামী লীগের আছে যারা নাকি ক্ষমতার সঙ্গে, ক্ষমতার শেয়ার ছিল না, ক্ষমতায় অংশ তাদের ছিল না। আওয়ামী লীগের সংখ্যা তো অনেক। সেটা কিন্তু ধরেন আপনার, আমি যদি সেভাবে ধরি, ধরেন আপনার 10,000, 20,000, 1 লাখ, 1 লাখ লোকটা আমরা ধরতে পারি যা নাকি আওয়ামী লীগ সরকার দ্বারা 15 বছরে সরাসরি মানে লাভবান হয়েছে। ধরেন 10 লাখ, আমি 10 লাখও ধরলাম। কিন্তু আওয়ামী লীগ তো করে এমন লোকের সংখ্যা কোটির উপর। তাহলে বাকিদের কি হবে? বাকিরা তাহলে তারা তো কোনো অপরাধ না করে কি শাস্তির মুখে পড়ে গেল না, যদি তাদের দলকে আপনি না নির্বাচন করতে না দেন? না না, দলকে নির্বাচন না করতে তো প্রশ্নই আসে না, সেটা তো বললামই। এই সিদ্ধান্ত এখনো হয় নাই যে দলকে নির্বাচন করতে দিবে না। এটা হওয়ার পর এই প্রশ্নটা আসবে। এখন পর্যন্ত অফিসিয়ালি এই প্রশ্ন আসে নাই, সুতরাং এই আলাপটা করার কোনো প্রয়োজন নাই, নাম্বার ওয়ান। নাম্বার টু, যখন এরকম পরিস্থিতি আসবে যে ইনক্লুসিভ নির্বাচন, সবাই নির্বাচনে পার্টিসিপেট করবে, তখন আওয়ামী লীগের পক্ষ থেকে যারা নমিনেশন সাবমিট করবে, দ্যাট শুড বি ডিসাইডেড অর চেকড বাই রাইট, ইলেকশন কমিশন রাইট, বা ইলেকশন রাইট, কমিশন। রাইট। সেখানে যদি দেখা যায় যে ইলেকশন কমিশনের ক্রাইটেরিয়া থাকবে, সেই ক্রাইটেরিয়া তারা কাভার হয়, বাস তারা নির্বাচন করবে। কিন্তু এই আলাপটা যে আমরা করি, আমার কাছে মনে কোনো প্রয়োজনই নাই। কারণ ইতিমধ্যে এই তত্ত্বাবধায়ক সরকার, মানে অর্থ কি অন্তর্বর্তী সরকারের প্রধান ইউনূস সাহেব বলছে সরকারি এরকম কোনো সিদ্ধান্ত এখনো নেয়নি যে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না, নেয় নাই। দুই, ইলেকশন কমিশনে কিছু বলেনি।
তো আমরা কিন্তু এই আলাপটা, এটার মানে কি জানেন? এটার মানে হলো আপনার মোরাল কারেজ নষ্ট হয়ে গেছে আওয়ামী লীগের। সেই জন্য এই প্রশ্নটা আসে। আপনার মোরাল কারেজ নাই পলিটিক্যাল লিডারদের। যেমন ধরেন জামাতের আমির লন্ডনে দেখা করছে খালেদা জিয়ার সাথে এবং তারেক জিয়ার সাথে, তাই না? আপনি স্ট্রেইট বলবেন, ইয়েস আমি সেখানে গিয়েছিলাম দেখা করতে। কেন? যে তারা একটা বৃহত্তর দল, দেশের যে ক্রাইসিস, তাতে তারেক জিয়া দেশে নাই, খালেদা দেশে নাই। আমি যেহেতু এখানে আসছি, বেলজিয়াম টেলজিয়াম গেছি, আমি টার্গেট নিয়ে আসছি যে লন্ডনে যাব, তার সাথে দেখা করব এবং রাষ্ট্রের রাজনীতির বিষয়ে আলোচনা করব। এই বোল্ডলি কিন্তু বলতে পারে না। এই যে বোল্ডলি বলতে পারে না, এটাই হইলো মোরাল কারেজের অভাব। নাহলে আপনি পরিষ্কার বলবেন, ইয়েস আমি গেছিলাম, দেখা করতে গেছি, আমি রাজনৈতিক বিষয়ে আলাপ করছি, দেশ নিয়ে আলাপ করছি, সবকিছু নিয়ে আলাপ করছি, নির্বাচন সংস্কার এগুলো নিয়ে আলাপ করছি। এই বোল্ডনেসটা আমাদের দরকার। দেখেন জি। ইউনূস সাহেব বলছে আমি আমি ডিসেম্বর 2025 থেকে জুন 26-এর মধ্যে নির্বাচন দিব। এক চুল কেউ নাড়াইতে পারে নাই এখন পর্যন্ত, অথচ তার এগেনস্টে টোটাল স্রোতটা। আমি তাকে তার পূজা করতেছি না, আমি বলতেছি ডিটারমিনেশন, যে ইয়েস হোয়াট এভার আই হ্যাভ টোল্ড ইট ইজ ফাইনাল। এরকম কমিটমেন্ট ওলা লোক আমাদের দরকার। এর মানেই না ইউনূস সাহেব অনন্তকাল থাকুক। দেশ, দিন শেষে আমি একটা গণতান্ত্রিক চেতনার মানুষ, আমি ইলেকশন চাই।